বিভিন্ন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সমস্যা আছে। যেহেতু হুগলি জেলা কমিটি গঠন হবে, তো আপনাদের সমস্যাগুলো যদি আপনাদের হুগলির এমপিকেটিওয়াই মহিলা কেউ আসেন সমস্যাগুলো বলেন, তাহলে কিন্তু আরো আগামী দিনে যে কমিটি আসবে তার পক্ষে কিন্তু কাজ করা সহজ হবে। আচ্ছা, ধন্যবাদ। আরামবাগ থেকে শৈলেন ঘোষাল, শৈলেন বাবুকে বলবো আপনি আপনার মূল্যবান বক্তব্য মঞ্চে আসুন এবং আপনার বক্তব্য রাখুন। শৈলেন ঘোষাল, আরামবাগ। রাজ্য কমিটির সভাপতি, জেলা কমিটির সভাপতি, সম্মুখে আমার এমপিওয়াই এজেন্ট দিদিরা এবং আমার সহকর্মীরা, সকলকে আমার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি সুদূর আরামবাগ থেকে এসেছি। একজন আরামবাগ ইউনিটের মায়াপুর সাব পোস্ট অফিসে এজেন্ট। দীর্ঘদিন ধরে এজেন্টদের একটা সমস্যা আছে, এনএসএস আজ আমাদের পাশে থাকতে অনেকটা সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু এই যে আমাদের এজেন্টের একটা অংশ বদনগঞ্জ, আরামবাগ, মায়াপুর, ডোমল থেকে এসেছে, কিন্তু এই যে অনিন্দা বলল আমার পাশে পিপুল পার্টি অফিসে কেউ নেই। তারা জানছে ওরা তো ধরবে মাছ, হাঁসে দেবে ডিম, খাবে তারা, সেই হচ্ছে কথা। ওরা জানছে লড়াই করলে যে লড়াইটা আমরা ফল ভোগ করবো আমরাও তো পাবো। আর এই যে সুকন্যা সিনিয়র সিটিজেন কাউন্টারে গেলি পাবলিককে আমাদের কিছু এজেন্ট দাদা আসুন করে দিচ্ছি, আপনার সমস্ত কাজ আমরা করে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছে, তার একবারে বই প্রিন্ট করে তার হাতে তুলে দিচ্ছে। সে তো এই পোস্ট অফিসের অভাবটা বুঝতে পারছেন। ওই এজেন্টটা যদি ফিল আপ না করতো, আগামী দিনে ওই ইনভেস্টরটা তার কাছে টিডি করতো, তার কাছে এমআইএস করতো, তার কাছে কিষাণ বিকাশ করতো, কিন্তু সে তো জানলো আমি ডাকঘরে যেতেই আমার কাজটা হয়ে গেল। অতএব আমি প্রত্যেক এজেন্টকে বলবো যে তারা এখনো সচেতন হন। আর একটা কথা বলি, এই যে সমস্ত জায়গায় এখন অনলাইনে রিনিউ হচ্ছে, আমাদের অনলাইনে রিনিউটা আমাদের রাজ্য সভাপতি, জেলা সভাপতি আছে একটু চিন্তা ভাবনা করার জন্য। আর যারা আরটি এজেন্ট তাদের কার্ডের সমস্যা প্রচুর, ডাকঘরে কোনো ফর্ম নেই, কোনো ডিপোজিট স্লিপ নেই, কোনো ওপেনিং ফর্ম নেই, কোনো কিচ্ছু নেই। এতেও আমাদের লড়াই করে কাজ করতে হচ্ছে। আমি চাইবো প্রত্যেকে একতাবদ্ধ হয়ে এই আমাদের এনএসএসআই এর সঙ্গে যুক্ত হয়ে লড়াই করবে, এটুকু আমি আশা রাখবো। ধন্যবাদ, নমস্কার। যে আমরা যদি এখনো না জেগে উঠি, আগামী দিন কিন্তু আমাদের খুব ভালো আসছে। ঠিক আছে, ভালো আছে তো? হ্যাঁ, বুঝতে পারবেন, কিছুদিন পরে বুঝতে পারবেন, 24টা কাটুন না। আচ্ছা, রানাঘাট থেকে হাওড়া জেলা কমিটির মেম্বার আসছেন দীপক বিশ্বাস। দীপক বাবুকে অনুরোধ করবো মঞ্চে এসে আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকে আপনাদের ডিস্ট্রিক্ট কমিটি হবে, এটা হোয়াটসঅ্যাপে দেখে খুব ভালো লেগেছিল। আমার নদিয়া ডিস্ট্রিক্টে আমরা অলরেডি কমিটি অনেকদিন আগে করে ফেলেছি। নদিয়া ডিস্ট্রিক্টের 18টা
সিংচন্দার কথাই বলি, দেয়ার মে টান লাগেগা ও লাইসেন্স আমরা এজেন্সি করব। আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেকে এজেন্ট, আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকে এজেন্ট, আমরা যারা দিল্লি গেছিলাম প্রত্যেকে এজেন্ট, আমরা যারা ভূপাল গেছিলাম তারাও এজেন্ট, যারা বৃন্দাবনে গেছিলাম তারাও এজেন্ট। এবং ইতিমধ্যে পরপর যেসব আমাদের মিটিং বা বিভিন্ন জায়গায় বসা ওঠা চলছে, আমরা কিন্তু প্রত্যেকে এজেন্ট। কেন করছে না, আমাদের এই এজেন্সি সত্তাটাকে বজিয়ে রাখার জন্য। গভর্নমেন্ট যে পথে হাঁটছে আস্তে আস্তে একটা একটা করে স্কিম টেনে নেবে, আমরা যাতে চেষ্টা করছি আবার সেই স্কিমগুলো আমাদের এজেন্সি করে আনা যায় এবং ভবিষ্যতে গভর্নমেন্ট যদি কোনো স্কিম নিয়ে আসে নতুন, তাহলেও যেন থ্রু এজেন্ট করতে হয়। এই কিন্তু আমাদের দাবি। আর যেসব দাবি সব কিন্তু উপরে ফেলা যাবে, কিন্তু কাজই যদি না থাকে তাহলে আর দাবি দিয়ে কি হবে? আপনারা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেককে বলুন। একটা ব্লকের যদি একজন দুজন হয়, সে যদি মেম্বারশিপ নেয়, সেই ব্লকটা সেই ডেকে তাদের একটা কমিটি করুন। এইভাবে যদি 18টা ব্লকের কমিটি করেন, মেম্বারশিপ বাড়বে, আপনাদের ক্ষমতা বাড়বে, পোস্ট অফিসে গিয়ে দাপট দেখাতে পারবেন। পোস্ট অফিসের লোক আর বলবে না সুকন্যা করে দাও, এসএস করে দাও, গোল্ড বন্ড বেচে দাও, ইত্যাদি ইত্যাদি, আর কিন্তু বলবে না। তা বলবে না স্যার কমিশনরা কাজ করবে। আপনি যদি উইদাউট পেতে একদিন কাজ করতে পারেন, আমি এরকম বলছিলাম যে আপনি উইদাউট পেতে একদিন 5টা সুকন্যা বেচে আসেন, পারবেন কি? হ্যাঁ, এটা একদম কথা না, এটাই কথা। তাহলে আমি কেন উইদাউট কমিশনের সুকন্যা বেচতে যাবো? পোস্টমাস্টার আর জবাব নেই, তারপরে দিন থেকে আমার সাথে আর কোনোদিন কিছু বলে না, যেমন এই মহিলা সম্মান যোজনা বা সুকন্যা দেন। তাহলে কাউন্টারের লোক আসবে, আপনি কনভিন্স করবেন, পারলে বেচবেন, না পারলে বেচবেন না। আমি যে জায়গাটায় কাজ করি, রানাঘাট হেড পোস্ট অফিস, সেখানে দালাল ছড়াছড়ি বই আমার অন্য লোকের কাছে থাকে, সেটা বলাতে আমি সেখানে এখন শত্রু হয়ে গেছে। এই জিনিসগুলো বন্ধ করতে হবে, যে আমার রসিদ বই আমার কাছে থাকবে, আমার নাম এজেন্সি, আমি কাজ করবো। প্রত্যেকটা এজেন্টকে অফিসে গিয়ে কাজ করার প্রবণতা তৈরি করতে হবে। কিছু এজেন্ট আছে আমাদের, আমি যদি খারাপ লাগে মনে কিছু করবেন না, তারা বড্ড খতরনাক। তারা পোস্ট অফিসে ডাইরেক্ট কাজগুলো আসছে, মাস্টারমশাই দিনের শেষে 100 দিচ্ছে, তারা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর আমি বলবো না, কালকে দেখবো পার্টি আমার কাছে চলে আসছে, মাস্টারমশাইরা বলবে যে না আমরা করতে পারবো না, দিয়ে করো। কিন্তু সেটা না করে তারা মনে করছে ম্যাচুরিটিটা আমরা পাবো, সেই আশায় সেই কাজগুলো করছে, কিন্তু পরে সেই কলাই ঠেকে যাচ্ছে। এই এজেন্টগুলোকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে কিভাবে সাইজ করা যায় তা কিন্তু রাজ্য কমিটি বা সেন্ট্রাল কমিটি ভাবছে। আমার যে এসপিডিও চারটা এখন বসে, এসপিডিওর সঙ্গে কথা বলেছিলাম, উনি বললেন যে আপনারা 10 জন এরকম এজেন্টদের যারা কাজ করছে, আপনারা 10 জন আমাকে একটা কমপ্লেন করবেন, আমি 2 মাস করে সাসপেন্ড করে রাখবো। কারণ এজেন্সিটা পোস্ট অফিসের লোকের ভাড়া কাটানোর জন্য দেওয়া হয়নি, স্মল সার্ভিস এজেন্সিটা দেওয়া হয়েছে তাকে নিজে উপার্জন করার জন্য, পাবলিককে কনভিন্স করে নিয়ে আসার জন্য। আপনি পোস্ট অফিসে কি করলো না করলো, সেই আপনার কোর্ট যে কাজ হয়ে গেল, 8 আনা পয়সায় 4 আনা কমিশন ছেড়ে দিচ্ছে, তাহলে তাদের এজেন্সি করার দরকার। তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হচ্ছে। আপনারা মনে রাখবেন না যে সংগঠন আস্তে আস্তে বিস্তৃত লাভ করছে এবং তারা ঘুমিয়ে থাকবে। আগামী দিনে এই সংগঠন যত বৃহত্তর হবে এবং যত মজবুত হবে, বিপক্ষে কোনো লোক আমরা থাকতে দেব না, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে আমি করে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার উত্তর 24 পরগনার সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ ভারতী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।
আমাদের যিনি ঘোষক ছিলেন তিনি অনুরোধ করেছিলেন আপনারা যারা হুগলি জেলার প্রতিনিধি হয়ে এসেছেন সেই এনপিকেবিওয়াই বা এসএস এজেন্ট মহিলাদেরকে কিছু বলবার জন্য। দুঃখের হলো সত্যি আপনাদের কেউ এসে এখানে কোনো কিছু বললেন না, তাহলে আমরা কি ধরে নেব যে হুগলি জেলার কোনো এনপিকেবিওয়াই এজেন্ট বা এসএস এজেন্টের কোনো সমস্যা নেই, তারা স্মুথলি কাজ করে যাচ্ছেন, পোস্ট অফিসের সঙ্গে কোনো সমস্যা নেই, ডেপুটি ডাইরেক্টর বা এসবিডিওর প্রসঙ্গে কোনো সমস্যা নেই, কোনো এজেন্টের কোনো সমস্যা নেই, এটা কি আমরা ধরে নেব? তো সমস্যা থাকলে আপনাদের অনুরোধ করা হলো, আপনারা কিছু বলছেন না কেন? আপনারা বলুন, না পরে এসে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। আপনারা বলুন, আপনারা বক্তব্য বলুন, তারপরে আমি আমার রিপ্লাই দিচ্ছি। এখানে আসতে হবে, ওখান থেকে বললাম মাইক্রোফোনে আপনাদের সমস্যাগুলো শুনে যতটুকু সম্ভব আমাদের দ্বারা সংগঠনের দ্বারা সেটা সমাধান আসুন দিদি। আমার নাম আলো গাঙ্গুলি, আমি ত্রিবেণী পোস্ট অফিসে এজেন্ট। আমাদের অফিসে অনেক রকম সমস্যা, আমাদের অফিসে লিঙ্কের সমস্যা, আমাদের অফিসে মানে কি বলবো, জেনারেটর খারাপ, জেনারেটর ঠিক করে না, জেনারেটরের জন্য আমাদের কাজ প্রত্যেক দিন হয় না। তারপর আমাদের স্টাফ নেই, স্টাফ শর্ট, এত স্টাফ শর্ট যে আমাদের মাসে সপ্তাহে 2-3 দিন কাজ হয় কিনা সন্দেহ আছে, আমাদের কাজই করতে পারি না। পোস্টমাস্টার ভালো লেগে, পোস্টমাস্টার আমাদের এখন খুব ভালো এসেছে, কিন্তু পোস্টমাস্টার ভালো লেগে হবে, কাউন্টার ক্লাস দিয়েছে না, সুপারিনটেন্ডেন্টকে বলা অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, উনি এসে দেখে বলে গেছেন স্টাফ দেবো, স্টাফ দিচ্ছেন, আমাদের কাজই করতে পারি না। আমরা মাস সপ্তাহে 2-3টে কাজ করি, পোস্টমাস্টার বলছে আমি কি করবো, জেনারেটর খারাপ, জেনারেটরের জন্য কাজ করতে দিতে পারছে না, লিঙ্কের প্রচুর সমস্যা আমাদের আর থেকে লিঙ্ক থাকে না আমাদের। তো কালকেই তো আরেকটা সময় লিঙ্ক চলে গেছে, আর লিঙ্কই দেয় গত শনিবার দিন লিঙ্ক ছিল না, সোমবার দিন লিঙ্ক ছিল না, এত সমস্যা নিয়ে আমরা কাজ করছি না, আমাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, এত সমস্যা আমাদের কাছে, বহুত সমস্যা। অনেকদিকে জিজ্ঞেস করবেন, অনেকদিন আমাদের কাছেই তো অনেকদিকে জিজ্ঞেস করবেন, সমস্যা আমাদের প্রচুর, আমরা একদম কাজ করতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ দিদিকে, উনি তো সাহস করে এসে বললেন সমস্যা সকলের আছে, আমরাও জানি, কিন্তু বলার সাহস পাচ্ছেন না। আপনারা আপনাদের সংগঠনের মঞ্চে এসে যদি না বলতে পারে, পোস্টমাস্টারের সামনে বলবেন কি করে? ডেপুটি ডাইরেক্টর অফিসে তো যাওয়া দূরের কথা, এসপির কাছে যাওয়া তো দূরের কথা। আপনাদের জন্য এই মঞ্চ, আপনাদের জন্য সংগঠন, আপনাদের সমস্যা যদি না আপনারা বলতে পারেন, তাহলে ওখানে তো বলতেই পারবেন, ভয় পাবেন এই কাজে আমার কাজটা হতে দেবে না, কারণ রসিদ বই দেবে না, পোস্টমাস্টার দেবে না, রসিদ বই পোস্টমাস্টার দেবে না, কিন্তু ওর খাট দেবে যদি আপনারা সংগঠিত হন। আর একত্রিত না হলে কিচ্ছু, আর একত্রিত না হলে সংগঠিত না হলে আপনারা সংগঠন করতেও পারবেন। সেই জন্য প্রত্যেক ইউনিটে ইউনিট কমিটি করুন, প্রত্যেক জেলা জেলা কমিটি করুন। ইউনিট কমিটি, জেলা কমিটি এই জন্যই আমাদের করানো, যাতে আপনারা ছোট ছোট স্তরে সংগঠিত হয়ে বড় স্তরে যেতে পারেন। আসুন, আপনাদের মধ্যে আপনার সমস্যা থাকলে আসুন, বলুন। আমাদের এজেন্ট বন্ধুদের কাছে আপনারা না বলবেন, কারা বলবেন? যদি না বলবেন হ্যালো, আমি ব্যান্ডেল পোস্ট অফিস থেকে এসেছি, আর আমার নাম সুজাতা হাজরা। ব্যান্ডেল পোস্ট অফিসে আমাদের দীর্ঘদিন ধরে পোস্ট
তার কপি আপনি আমাদের সংগঠনের সভাপতিকে দিন বা সেক্রেটারিকে যাকে দিন, আপনার অরিজিনাল যিনি এবারে দায়িত্ব আছে তার হাতে দিন। কিন্তু আপনাদের আগে এগোতে হবে। আপনারা ভাববেন আমরা করবো না, শুধু ফর্মটা ফিল আপ করে দিয়েছি, মেম্বারশিপ হয়ে গেছি, আর এনএসএস সবাই এসে আমাদেরকে পোস্টমাস্টার দিয়ে দেবে, রসিদ বই দিয়ে দেবে, ফর্ম দিয়ে দেবে, কোনোদিন হবে। আপনাদের সংগঠিত হতে হবে, পিছনে আমরা আছি হয় কিনা দেখুন। কিন্তু আপনারা না এগুলো কোনোদিন হবে, আপনারা ভয় পেয়ে যাবেন, কোনোদিন হবে না। একদিন সাহস করে দেখুন না, দেখুন কাজ অনেক হবে। এই দেখতে পারেননি বলে আজ পর্যন্ত পিছিয়ে আছে। আচ্ছা, এবার অনুরোধ করবো, বদনগঞ্জ থেকে অনেক দূর থেকে এসছে জয়ন্তী লাহা, আপনাদেরই তো কোনো দিদি ভাই বোন, আমাদেরই তো দিদিরা আসছেন। আমাদের সমস্যা তো অনেকই আছে, কারণ আমাদের পোস্টমাস্টার নেই, আমাদের কোনো ফর্ম নেই, কোনো ডিপোজিট ফর্ম নেই পারচেজ ক্ষমতায়। আর আমাদের একটা বিশাল অসুবিধা হচ্ছে আমাদের, কারণ আজকে আরামবাগে অনেকদিন আগে একটা প্রায় কিছুদিনের মধ্যে মিটিং হয়েছিল, তাকে কিন্তু আমি একাই ছিলাম। এনএসএসআই দেখলেন যে আমি একা ছাড়া কেউ নেই। এবারেও আমি অনিন্দ স্যারকে বললাম যে আমাকে একা ফোন করলে হবে না, আমি অনেকগুলো নাম্বার আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, আপনারা বলবো। কিন্তু অনিন্দ স্যার অত ব্যস্ততার মধ্যেও ওদেরকে বলেছিল, কিন্তু ওরা নিজেরা একত্রিত হননি। আর অ্যাসেম্বলি আমি মসুদার কথা মতো আমি মসুদার সাথেই এসেছি। আর আমাদের একটা বিশাল অসুবিধা যেটা হচ্ছে 10 বছরের স্কিমটা 5 বছরে করে দিয়ে চলে গেছে। যারা মানে কম্পিউটারের প্রথম কাজ করেছে তারা কিন্তু কাজ করতে পারে না, তারা 10 বছরের স্কিম 5 বছরে করে চলে গেছে। আমরা এর আগে বলেছিলাম এনএসএসআইকে, 10 মাস হয়ে গেল কোনো পার্টি টাকা পাচ্ছে না, কারো 10 লাখ, কারো 15 লাখ। আমার কাছে কাজ ভালোই হয়, তাদের প্রত্যেকটা সার্টিফিকেট আমার কাছেই রাখা আছে। 3 বার দিতে বলেছেন, আমি 3 বারই সব কিছু দিলাম, ভোটার কার্ড, আধার কার্ড, কেওয়াইসি, ট্রাক সার্টিফিকেটের জেরক্স, কিন্তু কোনো রিসিভ কপি দিচ্ছে না। আমরা এখনো পর্যন্ত তার কোনো মানে ছোঁয়া পাচ্ছি না, যাতে মানে ওই সার্টিফিকেটগুলো কাস্টমারের হাতে আমরা এই মার্চের মধ্যে আমরা হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি এনএসএসআই করে তাহলে আমি মানে খুবই খুশি হব। আমার একটাই অনুরোধ, মানে কাস্টমারকে আমি ঠিক সময়ে টাকা দিতে পারছি না, তারা আমাকে বলছে যে এটা যে মানে পোস্টালি হয়ে গেল, আমরা তো টাকাটা দিয়েছি আপনাকে, আমি ঠিক আছে আপনি আমাকে টাকা দিয়েছেন, কিন্তু আমি তো তার পরিপ্রেক্ষিতে আমি ডুপ্লিকেট কি জাল সার্টিফিকেট দিই, সেটা আপনি ভেরিফাই করুন। তখন বলছে যে আমি কোর্টে কেস করবো। আমি ঠিক আছে করবো, আমি বেঁচে যাবো, কিন্তু আপনারা যদি ভালো চান মানে পোস্ট অফিসে ট্রাভেলের সম্বন্ধে আপনারা কোর্টে কেস করুন, দেখবেন সুরাহা পাবেন বলে কালকেই তাকে বলেছি। দেখুন যাতে তারা টাকাটা পায়, তার ব্যবস্থাটা যেমন একটু করে। আমার আর কিছু বলার নেই। উনি তো ওনার একটা বড় ধরনের সমস্যার কথা বললেন যে 10 বছরের এনএসসি কে 5 বছর ইস্যু করে দিয়েছে, পেমেন্ট পাচ্ছে না। পোস্ট অফিস কি রোজ ভ্যালি হয়ে গেল? এটাও বলতে আপনারা পাচ্ছিলেন না এখানে, তো কোথায় বলবেন? পোস্টমাস্টারকে বলে টাকা দিচ্ছে না, কার কাছে বলবেন? বলার জন্য প্ল্যাটফর্ম সাইলেন্ট হয়ে আছে, আর বলার জায়গা পাবেন না কোথাও। তো জয়ন্তীদিকে বলবো, আপনি অনিন্দার সঙ্গে যাওয়ার আগে কথা বলবেন, সুজাতাদি বা আলোদি, আপনারা আপনাদের সমস্যাগুলো আপনারা বলবেন এবং আপনারা সর্বোপরি সংগঠিত হবেন এবং আপনাদের যে কাস্টমারদের সমস্যাগুলো হচ্ছে ওনারা বলে দেবেন যে লিখিত আকারে গিয়ে কপি কোথায় কোথায় দিতে হবে, আপনারা পরে যোগাযোগ করে নেবেন মিটিংয়ের পরে। দিব্যেন্দু রাহা, নদিয়া জেলা সেক্রেটারি। আচ্ছা, এরপরে বলবেন দিব্যেন্দু বাবু। তার আগে আমাদের কথা বলতে বলতে চলে গেছেন শ্রীপ্রকাশ ভারতী, উত্তর 24 পরগনার সাধারণ সম্পাদক, যার ডাকে আপনারা আজকে 2-3 জন এসে অন্তত কথা বললেন, ভালো লাগলো। প্রকাশবাবু কিছু বললেন বলে ধন্যবাদ প্রকাশবাবু। আসুন পুনরায় আপনার বাকি বক্তব্যটা শেষ করুন। অসংখ্য
NSSI রাজ্য সভাপতি আপনার জেলা, আপনাদের সমস্যা কম হওয়ার কথা আমি জানি না, আপনারা তাকে বিস্তারিতভাবে কোনো সময় জানান কিনা। আপনাদেরকে আমি কটা পরামর্শ দিই, আপনারা যে অফিসে যিনি কাজ করবেন, লিঙ্কের সমস্যা NSSI ঠিক করতে পারবে না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। BSNL কে দুর্বল করে দেওয়া হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই লিঙ্কের সমস্যাগুলো আসছে। আপনারা সবাই জানেন যে BSNL কে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ ভারতবর্ষের স্যাটেলাইটটা BSNL, তার কাছ থেকে স্যাটেলাইট কিনে নিয়ে ধন্যবাদ, স্বাগতম দিদি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সবাই দাঁড়িয়ে একটু সম্মান জানাবেন দিদিকে। হুগলি জেলার মাননীয় এমপি শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, উনি আমাদের মধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ওনার মূল্যবান সময়ের মধ্যে আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের NSSI এর পক্ষ থেকে NSSI এর পক্ষ থেকে শ্রীমতী লকেট চ্যাটার্জি, মাননীয় এমপি ভারত সরকার, দয়া করে আপনারা যে যার জায়গায় বসুন, তার সময় খুব মূল্যবান। আমরা তাকে আমাদের মধ্যে পেয়েছি, তাকে আমরা কৃতজ্ঞ। মাননীয় লকেট চ্যাটার্জিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের রাজ্যের সভাপতি শ্রী অনিন্দ মল্লিক। মাননীয়, আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিমা মণ্ডল, রাজ্যের কর্ম সমিতির সদস্য, উত্তরে গিয়ে বরণ করে নিলেন। দিদিকে রাখি পরিয়ে, তিলক পরিয়ে বরণ করে নিয়েছেন আমাদের এই সদস্যা জয়ন্তী লাহা, সুদূর বদলগঞ্জ থেকে এসছেন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ জানাই দিদিকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবার আমাদের NSSI রাজ্য সম্পাদক, যাকে অল ওভার ইন্ডিয়ায় রয়্যাল বেঙ্গল টাইগার বলে, তো আমি সিঞ্চন দাকে বলবো সংক্ষেপে তার ক্ষুদ্র বক্তব্য মাধ্যমে আমাদের সমস্যা বা অন্যান্য বিষয়গুলো তুলে ধরা। নমস্কার। হাততালি না হলে তো আমার গলা দিয়ে আওয়াজ বেরোয়। তারপরে দিদির পাশে হাততালি দিতেই হবে আরেকবার। আমাদের পরিচয় শিলচর চ্যাটার্জি, রাজ্য সম্পাদক, একটা রাষ্ট্রীয় সংগঠন ন্যাশনাল স্মল সেভিংস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া,
সারা ভারত জুড়ে 19টা রাজ্যে আমাদের সংগঠন চলছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোই পাহাড় থেকে সাগর আমাদের সদস্য কাজ করছে। কিন্তু কেন এই সংগঠনের তো প্রয়োজনই ছিল না। যদি আমরা সুস্থভাবে বাঁচতে পারতাম, সুস্থভাবে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারতাম, তাহলে তো এই সংগঠনের কোনো প্রয়োজনই ছিল না। সংগঠনের প্রয়োজন হয়েছে কবে? 2011 সালে। সারা ভারতবর্ষের 5 লক্ষ এজেন্ট সেদিন হতাশায় শেষ হয়ে যাচ্ছিল। হঠাৎ করে শামলা গোপীনাথ কমিটি তার রিপোর্ট পেশ করলেন। সেখানে ভারতবর্ষের ইতিহাসে মনে হয় এটাই প্রথম কারোর জীবিকাকে অর্ধেক করে দেওয়া হয়। আমার তো জানা নেই সারা পৃথিবীর ইতিহাসে। 1% মাত্র কমিশন ছিল, 8 আনা করে দেওয়া হয়েছে। আমরা আর্জি জানালাম ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতীয় জনতা পার্টি আমাদের জানালেন যে আমরা তো এবার সরকারে আসবো, আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা আমরা নিরসন করব। কেটে গেছে 12 বছর শেষ হতে চলল। 0.5% থেকে আমাদের সম্মানটুকু দেখাবার জন্য 0.6% করা হয়নি। অথচ ভারতবর্ষের ইতিহাসে এমন কোন মানুষ নেই, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, আমার ভাষা প্রয়োগে কোন ত্রুটি থাকলে আমাকে মাফ করবেন, কারণ আমার পেটে খিদে। সম্মানীয় প্রধানমন্ত্রীরও মাইনে 3 গুণ হয়েছে। যে কোনো ব্যবসাদারের আয় 3 গুণ বেড়েছে। কিন্তু আমরা যে টিভিতে ছিলাম সেই টিভি থেকে আরো টিভিতে নেমে গেছি। অনেকগুলো সঞ্চয় প্রকল্প, যে প্রকল্পগুলো থেকে আমাদের কিছু আয় বেশি হতো, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ, তারপরে নতুন করে সংযোজন হয়েছে মহিলা সম্মান নিধি, এগুলোতে আমাদের বাদ রাখা হয়েছে। এই বাদ রাখা মানে আমাদের স্লেভারি করানো হচ্ছে, আমাদের দাসত্ব প্রথায় ফিরিয়ে আনা হচ্ছে। সমস্ত কটা সঞ্চয় প্রকল্পই যেগুলোর নাম বললাম, সেইগুলোতে আমাদের জোর করে কাজ করানো হচ্ছে। সুকন্যা দুটো আনতে হবে, সিনিয়র সিটিজেন আনতে হবে, পিপিএফ আনতে হবে, তবে অন্য কাজ করবো, না হলে করবো না। আমরা ওম বিড়লার কাছে আমাদের দুঃখের কথা বলেছিলাম। তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন যে গৌতম গোস্বামী সেই ঘটনা ঘটছে। মৌখিক কেউ তো লিখিত বলছে না, অথচ এই দাবি চলছে, দুটো অমুক নিয়ে এসো, দুটো তমুক নিয়ে এসো, 4টে গঙ্গা জল বিক্রি করো, 5টা মাইস স্ট্যাম্প বিক্রি করো, কিন্তু কমিশন পাবে না। আমাদের চাকরি বহাল রাখার জন্য আমরা তোমাদের ঘাড়ে এই সমস্ত বন্দুকগুলো রেখে ফায়ার করবো। একজন স্টাফ তার এত বড় ধৃষ্টতা হয়, সে বলে যে আমি কাজ করবো না, তোমার করার কি আছে দেখে নাও। জানো আমি মোদির লোক, জানো আমি অমুকের লোক, জানো আমি তমুকের লোক। সাধারণ এজেন্ট, তাদের লাইসেন্সের মেয়াদ 3 বছর, ভয় থাকে।
একটা মিউনিসিপ্যালিটির যারা ঝাড়ু দেন, সাফাই কর্মী, তাদের একটা আইডেন্টিটি কার্ড আছে, আমাদের কারণ নেই। কোভিড পিরিয়ডের সময় আমাদের এই এজেন্ট বন্ধুদের, এই এজেন্ট বোনেদের পুলিশের লাঠি খেতে হয়েছে টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে, কারণ আমরা বলতে পারিনি আমরা কে, আমাদের একটা আইডেন্টিটি কার্ড নেই। অর্থনৈতিক ভান্ডারের আমরা চৌকিদার, হ্যাঁ অর্থনৈতিক ভান্ডারের আমরা চৌকিদার। আমরা কেউ, সবাই আমাদের এজেন্ট বলে, কিন্তু আমরা ফার্স্ট ক্লাস সিটিজেন। আমরা প্রত্যেক দিন যা রোজগার করি তার 5% টিডিএস দিই, বাকি সবাই বছরে একবার কেটে কুটে যা ম্যানেজ করে তারা ইনকাম ট্যাক্স ভরে। কিন্তু আমরা প্রত্যেক দিন টিডিএস দিই, ফার্স্ট ক্লাস সিটিজেন অফ ইন্ডিয়া। আমাদের উপর দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলছে। আমরা প্রত্যেকবারই নতজন হয়ে বলছি আমাদের দেখুন, আমাদের জন্য কিছু করুন, কিন্তু মান ভেঙে যাবে। আমাদেরও সংসার আছে, আমাদেরও সন্তান সন্ততি আছে, আমাদেরও সব কিছু আছে। পোস্ট অফিসে গিয়ে সাধারণ মানুষের মর্যাদাটুকু আমরা পাই না, দূরে থাকবে। কোন এক সময় পোস্টাল ম্যানুয়ালে লেখা হয়েছিল, তখন 5,000, 7,000, 10,000 টাকা নিয়ে এজেন্টরা আসতো। আজকে এক একজন এজেন্ট 20 লাখ, 30 লাখ টাকা নিয়ে পোস্ট অফিসে আসে, পোস্ট অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। যে কোনো সময় যে কোনো বড় বিপদ ঘটতে পারে, কোনো সুরক্ষা নেই। এবং টাকার ব্যাগ চুরি গেলে পুলিশ এই তো দিয়ে দেবে, টাকার ব্যাগ চুরি গেলে পুলিশ দায়ী নিতে চায় না। আমাদের জন্ম তো কৃষ্ণের মতো, জন্মেছে এক জায়গায়, পালন করছে অন্য লোকে। জন্ম হয়েছে রাজ্য সরকারের ঘরে, তারা জন্ম দিয়ে ভুলে গেছে, জানেন না। ডাইরেক্টরেটে কথা বলেছিলাম, ডাইরেক্টর তাই তাই নাকি? একজন আইএএস অফিসার, তিনি জানেনই না যে এজেন্টের একটা আইডেন্টিটি কার্ড, জানেনই না যে তাদের কাছে ঠিক সময় স্টেশনারি পৌঁছয় না, চেকবুক পৌঁছয় না, রসিদ বই পৌঁছয় না। সাধারণ লেখার ফর্মগুলো পর্যন্ত আমরা নিজেরা ডাউনলোড করে জেরক্স করে নিয়েছি। মানুষকে তার বাড়িতে গিয়ে, তার রান্নাঘরে গিয়ে সার্ভিস দিই, বিশ্বাস করে। আমার পরিবারের এই এজেন্সি বিজনেসে আমি তো পরে এসেছি 2014 সালে। আমার বাবা মা, মামা 80 বছর বয়স, তারা 57 বছর ধরে আমার পরিবার ইন্ডিয়া পোস্টে তথা কাস্টমারকে সার্ভিস দিয়ে আসছেন। বাবা অন্য হয়ে গিয়েছিলেন, 47 বছর কাজ করার পরে পোস্ট অফিসে সমস্ত কাজ জানতেন, পোস্ট মাস্টারদের শেখাতেন, এইভাবে কাজ করতে হয়, এইভাবে কাজ করতে হয়, শিখে গিয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। ভারত সরকার, রাজ্য সরকার কেউ ছিল না তার পাশে। নেহাত একটা অন্য ব্যবসায় ছিলাম, অন্য কাজ করতাম, তার পেনশনের টাকা ছিল, সেই ব্যবসার টাকা ছিল বলে বাবার রোজগার কম থাকলো। বাবার চোখের চিকিৎসা করাতে পেরেছিলাম, 19 লক্ষ টাকা খরচা হয়েছিল। সবার ক্ষেত্রে এরকম ঘটে, ক্যান্সারে ভুগছে এই হুগলি জেলারই একজন মহিলা। কে গিয়ে দাঁড়িয়েছে তার পাশে? রাজ্য সরকার না, কেন্দ্রীয় সরকার না, কারণ আমাদের অধিকারই নেই চাইবার। আমরা এই যে আমরা বিগত 6 বছর ধরে এমপিদের দরজায় দরজায়, মন্ত্রীদের দরজায় দরজায় ঘুরে আমাদের দুঃখের কথা, আমাদের যন্ত্রণার কথা জানিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, আমাদের দাবি সনদ তুলে দিয়েছি, কিছু নেই। অফিসাররা কোনো কথা শোনেন না, মন্ত্রীরা শোনেন না। এবার আমাদের অনেক আশা, দিদি এসছে, দিদির কাছে আমরা একবার গিয়েছিলাম, দিদি এসছে। আমরা চাই মাত্র 1-2 এমপি এজেন্টের কথা পার্লামেন্টে তুলেছেন। আমাদের
আমাদের দুঃখ দুর্দশার কথা একবার জানান। এত আইন তৈরি হচ্ছে, যারা ভারতবর্ষের অর্থনৈতিক চৌকিদার তাদের জন্য কোনো